অষ্টম শ্রেণীর ইতিহাসের পাঠ্য বই থেকে সপ্তম অধ্যায়ের প্রথম পার্টে আমরা 1 থেকে 23টি কোশ্চেন কমপ্লিট করেছি। আজকে সেকেন্ড পার্টে 24 নম্বর কোশ্চেন থেকে শুরু হলো। 24 নম্বর কোশ্চেনে কি আছে? টিকা লেখো। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। উত্তর, পাঞ্জাব প্রদেশে রাওলাট সত্যাগ্রহের বিরুদ্ধে ব্রিটিশ সরকার চূড়ান্ত দমনমূলক নীতি নিয়েছিল। 1919 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে অনেক মানুষ নিরস্ত্র প্রতিবাদের সামিল হয়েছিলেন, অথচ সেই নিরস্ত্র মানুষদের উপর চূড়ান্ত সন্ত্রাস চালায় সেনাবাহিনীর কমান্ডার মাইকেল ও ডায়ার। জালিয়ানওয়ালাবাগের একটিমাত্র বেরোনোর পথ ছিল, সেই পথটি আটকে রেখে প্রতিবাদী মানুষের উপর টানা গুলি চালিয়ে যাওয়া হয়, তাতে অসংখ্য মানুষ হতাহত হন। এই অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন ভারতবাসীরা, তাই এই ঘটনাকে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বলা হয়। 25 নম্বরে কী আছে? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে সর উপাধি ত্যাগ করেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। 26, খিলাফত আন্দোলন কাকে বলে? তোমাদের টিকা আসতে পারে এই খিলাফত আন্দোলন সম্পর্কে, তো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটা একটু নোট করে নেবে। উত্তর, তুরস্কের সুলতান ছিলেন ইসলাম জগতের খলিফা। 1918 খ্রিস্টাব্দে তুরস্কের সুলতানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। তুরস্কের প্রতি সহানুভূতি সম্পন্ন মুসলিম লীগের কিছু নেতা খলিফার মর্যাদা ও সম্মান পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন গড়ে ওঠে তাকে খিলাফত আন্দোলন বলা হয়। 27, কত খ্রিস্টাব্দে খিলাফত কমিটি গড়ে ওঠে? উত্তর, 1919 খ্রিস্টাব্দে মার্চ মাসে। এটাও তোমরা একটু ভালো করে ইম্পর্টেন্ট হিসেবে দেখে নেবে। 28, খিলাফত কমিটির অন্যতম নেতা কে ছিলেন? উত্তর, মহাত্মা গান্ধী। 29, রাওলাট সত্যাগ্রহের পরে কে 3টি প্রধান জাতীয় আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এবং সেই জাতীয় আন্দোলনগুলির নাম লেখো? উত্তর, মহাত্মা গান্ধী। আর সেই জাতীয় 3টি আন্দোলনের নাম হলো অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন আর ভারত ছাড়ো আন্দোলন। এটা তোমাদের কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আর তোমাদের পরীক্ষার জন্য, ফাইনাল পরীক্ষার জন্য। 30, কোন আন্দোলনের রেশ ধরেই 1921 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়? উত্তর, খিলাফত আন্দোলনের রেশ ধরেই। 31, চৌরি চৌরার ঘটনা কাকে বলে? উত্তর, অসহযোগ আন্দোলন সর্বত্র হিংস্র ছিল না, এমনকি গান্ধীজির চেষ্টা করেও সব সময় জনগণকে সংযত রাখতে পারেননি। হিংসার চূড়ান্ত প্রকাশ ঘটেছিল উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চৌরি চৌরা গ্রামে। 1922 খ্রিস্টাব্দে 4ই ফেব্রুয়ারি ওই গ্রামের স্থানীয় মানুষেরা প্রতিবাদ জানাতে সমবেত হন। ক্রমে পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ বাধে। জনতার তারায় পুলিশেরা থানায় ঢুকে পড়লে থানার দরজা বন্ধ করে বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়া হতো। এই ঘটনায় চৌরি চৌরার ঘটনা নামে পরিচিত। এই ঘটনার পর গান্ধী অহিংস অসহযোগ আন্দোলন তুলে নিয়েছিলেন। এই কোশ্চেনটা তোমাদের টিকাও আসতে পারে, আবার অতি সংক্ষিপ্ত প্রশ্নেও আসতে পারে, তো এটা ভালো করে তোমরা একটু পড়ে নেবে। 32, টিকা লেখো। স্বরাজ্য দল। উত্তর, চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু 1922 খ্রিস্টাব্দের শেষের দিকে কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল তৈরি করেন। কংগ্রেসের মধ্যে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু প্রমুখ নেতারা গান্ধীর পন্থা থেকে বেরিয়ে আসার কথা বলেছিলেন। তাদের মতে সরকারি আইন পরিষদকে বয়কট না করে তাতে অংশ নেওয়া উচিত, সেভাবে সরকারি নীতি ও কাজে বাধা দেওয়া যাবে। অন্যদিকে গান্ধীপন্থীরা পুরনো রাস্তাতেই চলতে উৎসাহী ছিলেন, কারণ ওই দলটি কংগ্রেসের মধ্যে একটি গোষ্ঠী হিসেবে কাজ করতে থাকে, কিন্তু আলাদা কর্মসূচি নিলে ও গান্ধীর পরামর্শ মতো দুই গোষ্ঠীর কংগ্রেসের মধ্যে থেকে গিয়েছিল। তারপর চিত্তরঞ্জন দাস মারা যাওয়ার পর গোষ্ঠীগুলি এক হয়ে যায়। 33, চিত্তরঞ্জন দাস কবে মারা যান? উত্তর, 1925 খ্রিস্টাব্দে। 34, স্বরাজ্যপন্থী কাদের বলা হতো? উত্তর, স্বরাজ্য দলের সদস্যদের স্বরাজ্যপন্থী বলা হয়। 35, গান্ধীজির অহিংস অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি কী ছিল? এটা তোমাদের পাশেও আসতে পারে, আবার 10 নম্বরেও আসতে পারে, তো এটা তোমরা ভেরি ইম্পর্টেন্ট হিসেবে তোমরা লিখে নেবে আর ভালো করে পড়বে ফাইনাল পরীক্ষার জন্য। তো উত্তর কী আসছে? গান্ধীজির অহিংস অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি হলো: 1, ঔপনিবেশিক সরকারের সাথে অসহযোগিতা। অহিংস অসহযোগ আন্দোলনের কর্মসূচি হিসেবে গোড়ার দিকে ছাত্ররা স্কুল কলেজ ছেড়ে আন্দোলনে যোগ দেয়। অনেক আইনজীবীরা আদালত থেকে ও মধ্যবিত্ত মানুষ সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন। এছাড়াও শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ সকলেই ঔপনিবেশিক সরকারের সাথে অসহযোগিতা করেছিল। 2, বিদেশি দ্রব্য বয়কট। অহিংস অসহযোগ আন্দোলনে বিদেশি দ্রব্য বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে জনসমক্ষে বিদেশি কাপড় পরানোর উদ্যোগ নেওয়া হয়। 3, নারীদের অংশগ্রহণ। ছাত্র যুব সমাজের পাশাপাশি নারীরাও অহিংস অসহযোগ আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিলেন। 4, হিন্দু মুসলিম ঐক্য। অহিংস অসহযোগ আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য হিন্দু মুসলিম ঐক্য।
হিন্দু ও মুসলমানরা একজোট হয়ে ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনের সামিল হয়েছিল। 36 কোন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না? উত্তর সাইমন কমিশনে। 37 সাইমন কমিশন কাকে বলে? উত্তর 1927 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে ঔপনিবেশিক সরকার ভারতীয়দের সাংবিধানিক অধিকার খতিয়ে দেখার জন্য একটি কমিশন তৈরি করেন, যার নেতৃত্বে ছিলেন স্যার জন সাইমন। এই কমিশন সাইমন কমিশন নামে পরিচিত। সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না, ফলে ভারতের সমস্ত রাজনৈতিক সংগঠনগুলি সাইমন কমিশনের বিরোধিতা করে। পাশাপাশি সাইমন কমিশনের বিরুদ্ধে নানা স্তরে গণ আন্দোলন গড়ে উঠেছিল। দেশজোড়া বিভিন্ন হরতালের কমিশনকে কালো পতাকা দেখিয়ে আওয়াজ তোলা হয়েছিল, সাইমন ফিরে যাও। 38 নম্বর কোশ্চেন, কবে গান্ধীজির নেতৃত্বে কংগ্রেস পূর্ণ স্বরাজ অর্জনের কথা ঘোষণা করেন? উত্তর 1929 খ্রিস্টাব্দে। 39 কত খ্রিস্টাব্দে কোথায় গান্ধীজির লবণ আইন ভঙ্গ করেন? উত্তর 1930 খ্রিস্টাব্দে 6 এপ্রিল গুজরাটের ডান্ডিতে গান্ধীজি অভিযান করে লবণ আইন ভঙ্গ করেন। 40 গান্ধীজি কিভাবে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন? উত্তর 1930 খ্রিস্টাব্দে 6 এপ্রিল গুজরাটের ডান্ডিতে গান্ধীজির সমুদ্রে তটভূমি থেকে এক মুঠো লবণ তুলে প্রতীকীভাবে ভারতবর্ষের ঔপনিবেশিক শাসনকে অস্বীকার করেন। এইভাবে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়। 41 আইন অমান্য আন্দোলনে জনগণের অংশগ্রহণের চরিত্র কেমন ছিল? উত্তর আইন অমান্য আন্দোলন খুব দ্রুত দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। আইন অমান্য আন্দোলনে ভারতীয় জনগণের অংশগ্রহণের চরিত্র সম্পর্কে জানা যায় যে 1 সাধারণ মানুষ হরতাল ও বিক্ষোভে যোগ দিতে থাকে। 2 সরকারকে কর দেওয়া বন্ধ করার পাশাপাশি বিদেশি দ্রব্য বয়কট করা শুরু হয়। 3 কৃষকরা রাজস্ব দিতে অস্বীকার করায় তাদের জমি বাজেয়াপ্ত করে নেয় সরকার। 4 কৃষক ও ব্যবসায়ীরা বেশি সংখ্যায় আইন অমান্য আন্দোলনে যুক্ত হয়েছিল। আর 5 ব্যাপক সংখ্যায় নারীরা আইন অমান্য আন্দোলনে যোগ দিয়েছিলেন। 42 ভারতের উত্তর পশ্চিম প্রান্তে কার নেতৃত্বে পাঠানরা আইন অমান্য আন্দোলনে সামিল হয়েছিলেন? উত্তর খান আব্দুল গফর খান এর নেতৃত্বে। 43 কারা ছিলেন অহিংস গান্ধীবাদী সংগ্রামী? উত্তর পাঠানরা। 44 পাঠানদের সংগঠনটির নাম কী ছিল এবং তাদের লাল কুর্তা বাহিনী বলা হতো কেন? উত্তর পাঠানদের সংগঠনটির নাম ছিল খুদা-ই খুদমতগার এবং পাঠানরা লাল কুর্তা পরতেন বলে তাদের লাল কুর্তা বাহিনীও বলা হতো। 45 কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো? উত্তর গান্ধীজির অনুগামী হওয়ার সুবাদে খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলে। কারণ ভারতের উত্তর পশ্চিম প্রান্তে খান আব্দুল গফর খানের নেতৃত্বে পাঠানরা আইন অমান্য আন্দোলনে সামিল হয়েছিলেন, তাই গান্ধীর অনুগামী হওয়ার সুবাদে খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী নামেও পরিচিত হন। 46 খুদা-ই খিদমতগার কাকে বলে? উত্তর ভারতের উত্তর পশ্চিম প্রান্তে খান আব্দুল গফর খান এর নেতৃত্বে পাঠানরা আইন অমান্য আন্দোলনে সামিল হয়েছিলেন। তারা ছিল অহিংস গান্ধীবাদী সংগ্রামী। তাদের এই সংগঠনটিকে খুদা-ই খিদমতগার বলে। 47 নাগা অঞ্চলে কোন তরুণী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সামিল হন? উত্তর রানী গিদালো। 48 কার নেতৃত্বে কবে সিলেট, ময়মনসিংহ প্রভৃতি অঞ্চলে কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল? উত্তর মৌলানা আব্দুল হাদিম খান ভাসানীর নেতৃত্বে 1930 খ্রিস্টাব্দে। 49 আইন অমান্য আন্দোলনের ফলাফল আলোচনা করো। উত্তর আইন অমান্য আন্দোলনের ফলাফলগুলি হলো: 1 আইন অমান্য আন্দোলনে ব্রিটিশ সরকার প্রচলিত দমননীতির সাহায্য নিয়েছিল। 2 রাজনৈতিক সংগঠন হিসেবে কংগ্রেসকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। 3 জাতীয়তাবাদী সংবাদপত্রগুলিকে ও কঠোর বিধি নিষেধের আওতায় আনা হয়েছিল। 4 সাইমন কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা করার জন্য 1930 খ্রিস্টাব্দে একটি বৈঠক ডাকে ব্রিটিশ সরকার। কংগ্রেস ওই বৈঠক বয়কট করলে ও পরবর্তীকালে ব্রিটিশ সরকার গান্ধীকে ওই বৈঠকে উপস্থিত হওয়ার জন্য রাজি করায়। 50 দিল্লি চুক্তি কাকে বলে? উত্তর 1931 খ্রিস্টাব্দে 5ই মার্চ গান্ধী ও লর্ড আরউইনের মধ্যে যে চুক্তি হয় তাকে দিল্লির চুক্তি বলা হয়। 51 কবে শুরু থেকে আবার আইন অমান্য আন্দোলন শুরু হয়? উত্তর 1932 খ্রিস্টাব্দে। 52 কত খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন নিঃশর্তভাবে তুলে নেওয়া হয়? উত্তর 1934 খ্রিস্টাব্দে মে মাসে। 53 টিকা লেখো। তোমাদের এটা টিকা আসতে পারে অথবা মাস্টারদা সূর্য সেনের সম্পর্কে আলোচনা করো, এই কোশ্চেনটাও আসতে পারে। তো আমি তোমাদের এখানে টিকা লেখাচ্ছি মাস্টারদা সূর্য সেন ও জালালাবাদের যুদ্ধ। উত্তর 1930 খ্রিস্টাব্দে চট্টগ্রামে সূর্য সেনের নেতৃত্বে বিপ্লববাদের অভ্যুত্থান ঘটে। ঠিক হয় যে একই সঙ্গে চট্টগ্রাম, ময়মনসিংহ আর বরিশালে আক্রমণ চালানো হবে। এই পরিকল্পনা অনুযায়ী সূর্য সেনের নেতৃত্বে 1930 খ্রিস্টাব্দে 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয়।
অস্ত্রাগার লুট করার পরে 22শে এপ্রিল বিপ্লবীরা জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেন। সেখানে ব্রিটিশ সেনার সঙ্গে বিপ্লবীদের লড়াই হয়। এই লড়াইয়ে বিপ্লবীদের 11 জন নিহত হন। এরপর গেরিলা কায়দায় যুদ্ধ পরিচালনার কর্মসূচি নিয়ে বাকি বিপ্লবীরা জালালাবাদ পাহাড় থেকে চারিদিকে ছড়িয়ে পড়েন। সূর্য সেন এর সঙ্গে ছিলেন গণেশ ঘোষ, অনন্ত সিং, লোকনাথ বল, নির্মল সেন, হিমাংশু সেন, বিনোদ দত্ত প্রমুখ। 1933 খ্রিস্টাব্দে সূর্য সেন পুলিশের হাতে ধরা পড়েন এবং 1934 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি তার ফাঁসি হয়। 54 টিকা লেখো। বিনয়, বাদল, দীনেশ ও অলিন্দ অভিযান। উত্তর 1930 খ্রিস্টাব্দে 8ই ডিসেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন। তাদের সাহায্য করেন রসময় সুর ও নিকুঞ্জশীল। বিনয়, বাদল, দীনেশ রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে ঢুকে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল শিম্পো সনসহ আরও 2 জনকে হত্যা করেন। পুলিশ বাহিনীর সঙ্গে বিপ্লবীদের দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে। শেষ মুহূর্তে ধরা পড়ার আগে বাদল বিষ খেয়ে আত্মহত্যা করেন। কদিন পরে আহত বিনয়ের মৃত্যু হয়। দীনেশ সুস্থ হয়ে উঠলে তারও ফাঁসি হয়। কোশ্চেন নম্বর 55, নওজওয়ান ভারত সভা কে গঠন করেন? উত্তর ভগৎ সিং। 56, হিন্দুস্তান রিপাবলিকান পার্টিকে তৈরি করেন? উত্তর চন্দ্রশেখর আজাদ। 57, কাকোরি ষড়যন্ত্র মামলা কি? উত্তর কাকোরি স্টেশন রেল ডাকাতির অভিযোগে ব্রিটিশ সরকার ভগৎ সিং ও তার সহযোগীদের বিরুদ্ধে যে মামলা করে তা কাকোরি ষড়যন্ত্র মামলা 1925 খ্রিস্টাব্দে হয়েছিল। এই মামলাটা নামে পরিচিত। কোশ্চেন নম্বর 58, ভগৎ সিং কার মৃত্যুর প্রতিশোধ নিতে লাহোরের সরকারি পুলিশ সুপার স্ট্যান্ডার্সকে হত্যা করেন? উত্তর লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে। 59 কোশ্চেন, লাহোর ষড়যন্ত্র মামলা কাকে বলে? উত্তর 1929 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল কেন্দ্রীয় আইনসভা কক্ষে ভগৎ সিং ও বুটকেশ্বর দত্ত বোমা ফেলেন ও দুজনই স্বেচ্ছায় ধরা দেন। সেই ঘটনায় বিপ্লবী রাজগুরু ও সুখদেহ সহ অনেকে ধরা পড়েন। ব্রিটিশ প্রশাসন এই পরিপ্রেক্ষিতে 1929 খ্রিস্টাব্দে যে মামলা শুরু করেন তা লাহোর ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। সেই মামলার রায়ের 1931 খ্রিস্টাব্দে ভগৎ সিং, সুখদেহ ও রাজগুরুর ফাঁসি হয়। 60, কোশ্চেন নম্বর 60, ইনকালাব জিন্দাবাদ ও বিপ্লব দীর্ঘজীবী হোক কথাটি কারা জনপ্রিয় করেন? উত্তর ভগৎ সিং ও তার সঙ্গীরা। 61, করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক কে দিয়েছিলেন? উত্তর গান্ধীজি। অষ্টম শ্রেণীর ইতিহাস থেকে তোমাদের 2টো পার্ট আমি দিয়ে দিলাম। এবার পরবর্তী যে পার্টটা আসবে সেটা তোমাদের পাঠ্য বই থেকে বের করে 3য় পার্টটা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ।